স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যা বিএলওরা করছেন, সেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে আরো কড়া নির্বাচন কমিশন। এবার নজরদারিতে ভিন রাজ্যের অফিসার, 3 অফিসার ভিন রাজ্যের। তারা কারা, কেন তাদের নিয়োগের প্রয়োজন হয়ে পড়লো জানবো। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, এই পদক্ষেপের পিছনে ব্যাখ্যা কি? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো পর্যন্ত না হলেও কমিশন সূত্রে জানা যাচ্ছে যে সামগ্রিকভাবে রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কেমন চলছে, বিশেষ করে যখন ফর্ম আপলোডিং ও ডিজিটাইজেশনের প্রক্রিয়া চলছে সেই সময় একাধিক বুথ লেভেল অফিসারদের লাগাতার বিক্ষোভের ঘটনা, শুধু তাই নয় বুথ লেভেল অফিসারের মৃত্যুর ঘটনা। তাই সামগ্রিকভাবে জাতীয় নির্বাচন কমিশন মনে করছে এ রাজ্যে এসআইআর প্রক্রিয়ার উপর নজরদারি প্রয়োজন এবং সেই কারণেই নজিরবিহীনভাবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার যখন 21 দিন হলো সেই সময় জাতীয় নির্বাচন কমিশনের তরফে 3 জন অফিসারকে পাঠানো হচ্ছে, যার মধ্যে একজন প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের, একজন সচিব পর্যায়ের, একজন আন্ডার সেক্রেটারি পর্যায়ে। এই 3 জন অফিসার সিইও অফিসে বসেই কাজ পরিচালনা করবেন, বিশেষ করে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার উপর প্রতিনিয়ত নজরদারি চালাবেন এবং জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন। যদিও তারা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তত্ত্বাবধানে থেকেই কাজ করবেন। এবার তোমাকে জানিয়ে রাখি, এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অধীনে অর্থাৎ সিইওর অধীনে এখনো পর্যন্ত 6 থেকে 7 জন অফিসার রয়েছেন, যার মধ্যে অ্যাডিশনাল সিইও, জয়েন্ট সিইও, ডেপুটি সিইও, ডেপুটি জয়েন্ট সিইও, অর্থাৎ একাধিক পর্যায়ের আধিকারিকরা রয়েছেন যারা এই এসআইআর কাজ দেখছেন এবং পর্যালোচনা করছেন প্রতিনিয়ত। তারপরেও জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরো 3 জন আধিকারিককে পাঠানো হলো এবং জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস অর্ডার সেখানে উল্লেখ করা হচ্ছে যে তারা সিইও তত্ত্বাবধানে থেকেই কাজ করবেন। অর্থাৎ এটা স্পষ্ট যে তারা সিইও অফিসেই বসবেন, বসে থেকে এসআর এর কাজের উপর প্রতিনিয়ত নজরদারি করবেন। ফলত রাজ্যের যারা অফিসাররা রয়েছেন, যারা বর্তমানে সিইও দপ্তরে কাজ করছেন, তাদের সঙ্গেই কাজ করবেন জাতীয় নির্বাচন কমিশনের তরফে পাঠানো এই 3 জন অফিসার, যার মধ্যে একজন প্রিন্সিপাল সেক্রেটারি পর্যায়ের আধিকারিকরা রয়েছেন। তুমি দেখেছো এর আগেও এসআইআর প্রক্রিয়া চলাকালীন এখনো পর্যন্ত 2 থেকে 3 বার মোট রিভিউ করতে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের টিম। উত্তরবঙ্গেও গেছেন, দক্ষিণবঙ্গেও গেছেন, কলকাতায় এসে বিভিন্ন জেলার অর্থাৎ প্রত্যেকটি জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে বৈঠকও করেছেন এবং বারবার বুথ লেভেল অফিসারদের কাজের প্রশংসাও করেছেন। এ রাজ্যে এসআইআর ভালো চলছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সম্প্রতি সাংবাদিক সম্মেলন করেও তা দাবি করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে 3 জন আধিকারিককে পাঠানো, যাদের সরাসরি বলা হচ্ছে যে এই 3 জন আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে কাজ করবেন এসআইআর প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত, যথেষ্ট প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল। ধন্যবাদ সোমরাজ। এবং এই যে সিদ্ধান্ত, এর পিছনে কি কি কারণ থাকতে পারে? অনেকের ধারণা এর পিছনে অমিত মালব্যর দাবি, কমিশনের কাছে তিনি যে দাবি করেছিলেন সেই দাবি থাকতে পারে। নিরপেক্ষ অবজারভার দাবি করেছিলেন অমিত মালব্য বিজেপির কাছে, শুনুন। हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि एईआरओज और ईआरओज एसडीओ लेवल के अधिकारी होने चाहिए। ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके। ये भी दरख्वास्त करी है कि वो तुरंत इंडिपेंडेंट ऑब्जर्वर्स नियुक्त करें जो जिले के स्तर पर वोटर रोल बनाने की काम को ओवरसी करें और प्रदेश के स्तर पर भी इन ऑब्जर्वर्स की नियुक्ति होनी चाहिए। পক্ষপাতিত্বের অভিযোগে সরব জয়প্রকাশ মজুমদার, বলছেন কমিশনকে গ্রাস করেছে বিজেপি। এটা তো আগে থেকে ঠিক করা যে 3 জন আধিকারিক তারা কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে, এবং তারা আগে কি পোস্টে ছিল একটু ভালো করে খবর নিয়ে নিন, তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশনকে। আর ওদিকে কমিশনের দ্বারস্থ মৃত বিএলও স্বামী, বুথ লেভেল অফিসার, মারা গিয়েছিলেন। কিন্তু তার এই মৃত্যুর পিছনে কারণ কি? অভিযোগ অতিরিক্ত কাজের চাপে তার মৃত্যু। নমিতা হাঁসদার মৃত্যু হয়েছে 8ই নভেম্বর। এবার বিএলও অধিকার রক্ষা মঞ্চের যে ধর্ণা, সেখানে তার স্বামী যোগ দিয়েছেন। কি বলছেন তার স্বামী, কি অভিযোগ করছেন? সান্নিক সরাসরি সেখান থেকে আমার সঙ্গে রয়েছে। সান্নিক,
অতনু, পূর্ব বর্ধমানের মেমারি 2 এর বুথ লেভেল অফিসার ছিলেন নমিতা হাঁসদা। গত 8ই নভেম্বর তার মৃত্যু হয়। ব্রেন স্ট্রোক তার মৃত্যুর কারণ ছিল। পরিবারের তরফে তারপরেই অভিযোগ করা হয় যেই রকম অমানসিক কাজের চাপ বিএলওদের ওপর দেয়া হচ্ছে, ঠিক সেই কারণেই মৃত্যু হয়েছে নমিতা হাঁসদার। এবং সেই অভিযোগকে সামনে রেখে আজকে বিএলও অধিকার মঞ্চের যে ধর্ণা মঞ্চ রয়েছে, সেই ধর্ণা মঞ্চে আজকে আমরা আসতে দেখেছি নমিতা হাঁসদার স্বামী মাধব হাঁসদাকে। তিনি এসে সেখান থেকে সরাসরি আজকে কথা বলেন এবং তারপরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তিনি দেখা করতে যাবেন বলে জানান এবং সেই মতো পুলিশের সঙ্গে কথা বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করার জন্য ঘণ্টা দুয়েক আগে তিনি ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ আগে যখন তিনি বেরোলেন, তাদের যে দাবি ছিল, অর্থাৎ নমিতা হাঁসদার মৃত্যুর পরে পরিবারের একটা যেহেতু বড়সড় ক্ষতি হয়েছে, তাই পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং এই গোটা মৃত্যুর দায় কমিশনকে নিতে হবে, এই বিষয়ে তারা লিখিত আকারে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লিখিত আকারে এই মঞ্চের তরফে একটি স্মারকলিপি দেওয়া হয় এবং যেটা তাদের দাবি, অর্থাৎ মাধব হাঁসদার সঙ্গে আরও কয়েকজন বিএলও তারা সঙ্গে গিয়েছিলেন ভেতরে। তাদের যেটা দাবি যে ভেতরে তাদের তরফে অর্থাৎ নির্বাচন কমিশনের তরফে আশ্বস্ত তাদেরকে করা হয়েছে, যদিও আশ্বস্ত করা হলেও কবে এই ক্ষতিপূরণ মিলবে সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট উত্তর কমিশনের তরফে দেওয়া হয়নি। তবে যে কাজের চাপের জন্য যে আন্দোলন এখানে বিএলওরা চালিয়ে যাচ্ছেন, তা কিন্তু এখনও তারা তাদের যে ধর্ণা মঞ্চ রয়েছে সেইখানে তারা ফেরত গেলেন এবং সেখানেই তারা তাদের যে দাবি দেওয়া যেগুলো রয়েছে সেইগুলোর জন্য কিন্তু সামগ্রিকভাবে তাদের আন্দোলন তারা চালাচ্ছেন। অতনু, ধন্যবাদ। আজকে নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি নিয়ে আমি এসেছি, কারণ উনি ছিলেন তো আমার সংসারের ইনকামের একমাত্র পথ। এবার আমার কিচ্ছু নেই। এবার নির্বাচন কমিশনের কাছে বলবো যে আমি যাতে বাঁচতে পারি তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে, বিএলওর দিন নিয়ে যাবে। আমার পরিবারের একজনের কাজ দেওয়া হোক আর 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হোক। আর আমার স্ত্রী যেভাবে মারা গেছেন, বিএলওদের যেন এইভাবে চাপ দিয়ে কোনো কাজ যেন না করেন। আমাদের একটা অমানসিক চাপ দেওয়া হলো যে এই তারিখের মধ্যে ফর্মগুলো ডিস্ট্রিবিউট করে দিন। আমরা প্রথমে এতটা প্রস্তুত ছিলাম না, কারণ এই এসআইআর সম্বন্ধে আমাদের কারোই কোনো সঠিক অভিজ্ঞতা নেই। আর যে ট্রেনিং, যেভাবে ট্রেনিং আমি লিখিতভাবে বলে দিতে পারি, যারা ট্রেনিং দিয়েছে তারা কতটা নিজেরা সবটা জানে। দ্বিতীয়ত হলো অ্যাপ, যে অ্যাপ প্রতিনিয়ত আজ থেকে এখনো পর্যন্ত টিল নাও কতবার ভার্সন চেঞ্জ হয়েছে সেটা আমি জানি না। ওপরওয়ালার থেকে কোথা থেকে এত ভার্সন চেঞ্জ করে যদি অ্যাপটাই সুষ্ঠুভাবে না হয় তাহলে কাজটা কিভাবে করব? এসএসসির নিয়োগ সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরল, অর্থাৎ সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিল হাইকোর্টে। কেন? এসএসসির নিয়োগ সংক্রান্ত সব মামলা এবার থেকে শুনবে হাইকোর্ট। সব অভিযোগের শুরু হয় হাইকোর্টে যাওয়ার নির্দেশ। অযোগ্যরা যেন নতুন নিয়োগে জায়গা না পায় সেই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি, মামলা করে নিয়োগ আটকানোর চেষ্টা করছে রামবাম, কটাক্ষ করছে তৃণমূল। তবে কেন, কি ব্যাখ্যা সুপ্রিম কোর্টের, কি পর্যবেক্ষণ, শুনবো আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন। আজকে মহামান্য বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে যে এসএসসির মামলা ছিল, সেখানে এসএসসি এসএলপি করে যে পিএইচ টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসিয়েছিল, তাদের ওই লিস্টে যে তুলেছিল সেইটার আবার এসএলপি করে তাদের লিস্টে রাখতে চাইছিল। আজকে মহামান্য বিচারপতি স্পষ্ট বলে দিয়েছে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারবে না, এসএলপি ডিসমিস করে দিয়েছে। আর অন্যান্য যে সমস্ত ইস্যু, যেমন 10 মার্কসের যে সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জের যে মামলা মহামান্য বিচারপতি অমৃতা সিনহা শুনছিলেন, আজকে পরিষ্কার বলে দিয়েছে টেন্টেড লিস্ট সেটা সঠিক কি বেঠিক সেটা দেখবে কলকাতা হাইকোর্ট। অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্ট দেখবে, কারণ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যেহেতু কলকাতা হাইকোর্ট, তাই কলকাতা হাইকোর্ট দেখবে। এখানে যত এসএলপি ছিল সব আজকে ডিসপোজ করে দিয়েছে, যারা উইথড্র করতে চেয়েছে তাদের উইথড্র করিয়ে নিয়েছে। আজকে তো বলেছেন যে 2016কে ফ্রেশ সিলেকশন করতে বলেছে 16 আনটেন্টেড টিচারদেরকে নিয়ে। অনেক আগেই একটা এমএ অর্থাৎ মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন আমরা করেছিলাম, সেখানে কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার উনি বলেছিলেন যে আমি 16কে 16 দিয়ে নিতে বলিনি,
আমি একটা ফ্রেশ সিলেকশন সবাইকে নিয়ে করতে বলেছিলাম, কিন্তু আজকে আবার উনি অন্য একটা বক্তব্য পেশ করলেন এবং আরও এটা বলেছেন আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হয়। কিন্তু এখনও পর্যন্ত অর্ডার কপি আসেনি, কি গাইডলাইন্স থাকে অর্ডার কপিতে উনি কি বলতে চাইছেন সেটা আমাদের দেখতে হবে প্রথমত। যদি এইরকম কোনো গাইডলাইন্স আসে লিখিতভাবে, তাহলে আমরা বলবো যে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করে ভাবতে, তাদের সিট রিজার্ভ করতে, এই দাবি আমরা আবারও রাখবো। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে এসএসসি, মামলা করে নিয়োগ আটকানোর চেষ্টা করছে রামবাম, কটাক্ষ করছে তৃণমূল, আর দুর্নীতির সঙ্গে যুক্তদের আড়াল করার চেষ্টা বলে তোপ দাগছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। দুর্নীতি কারা করেছে রাজ্যবাসী জানে, সরব বিজেপিও। সুবিধা হলো প্রতিবারে সুপ্রিম কোর্টে যেতে হবে না, কলকাতা উচ্চ ন্যায়ালয়ে বিষয়টা নিষ্পত্তি হয়ে যাবে। যারা মামলাটা করেছেন তারা সুপ্রিম কোর্টের অর্ডারের এগেনস্টে গিয়ে কার্যত মামলাটা করেছেন। কারণ এই যে 10 নম্বর এক্সপিরিয়েন্সে দেওয়া হচ্ছে, এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে এসএসসি ফর্ম করেছিল। যারা পরীক্ষা দিয়েছেন তারা এটা জেনেই পরীক্ষা দিয়েছেন যে ফ্রেশার্সরা এই 10 নম্বর পাবেন না। কলফর ভেরিফিকেশন করা হয়েছে, যদি কোনো অযোগ্য তার মধ্যে ঢুকে থাকেন কলফর ভেরিফিকেশনে তারা ধরা পড়বেন, যাতে কোনো অযোগ্য চাকরি না পান। পর্ষদ একেবারে স্বচ্ছতার সাথে নিয়োগ করেছে। এই রামবামের অস্তিত্ব যৌথ প্রেতার তারা, এই বিকাশ ভট্টাচার্য, সিদ্ধেশ কামিং বা তরুণজ্যোতি তিওয়ারিরা, এরা যেন তেন প্রকারে নিয়োগটা আটকাতে চায়। বাংলার মানুষের সামনে সেই চিত্রটাও পরিষ্কার হওয়া প্রয়োজন। বারে বারে সুপ্রিম কোর্টে গিয়ে একদল হৈ হৈ করে নিয়োগ প্রক্রিয়ায় যে বড় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটাকে খানিকটা আড়াল করার চেষ্টা করছিল। রায়ের পরেও এসএসসি থেকে এটা প্রচেষ্টা ছিল যে কোনোভাবেই হোক কায়দা করে কৌশল করে। তৃণমূল কিভাবে বলছে সেটা তো তৃণমূলের ব্যাপার। বাংলার মানুষ কি সেটা বিশ্বাস করছে? বাংলার মানুষ জানে না কাদের প্ল্যান ভেস্তে গেল। যারা দাগি বা যারা দোষী তাদেরকে বসতে দেওয়া হবে না। এবারে তো তারা এই তৃণমূলের নেতাদের বাড়িতে যাবে, যে টাকা দিয়েছে, যেসব টাকা তৃণমূলের নেতারা পেয়ে বান্ধবীর বাড়িতে রেখেছিলেন, দেহরক্ষীর কাছে জমা রেখেছিলেন, বা ওই ফোনের কাছাকাছি রেখেছিলেন, যে ফোন পাঁচিলের উপরে হাঁচড় পাঁচড় করে উঠে বারবার পুকুরে ছুঁড়ে ফেলতে হয়েছে টার্গেট করে করে। তো এখন তো তাদের কাছে যাবে, তাদের এজেন্টদের কাছে যাবে। ছোট মেজো মাঝারি চুনোপুটি তৃণমূল নেতারা সাবধানে থাকুন। এবারে গণরোষ, জন অভ্যুত্থান সবকিছু এবারে তো চোখে দেখতে হবে। পয়সা দিয়ে নিয়েছো,